আমি আর কোনো দিন ফিরব না। এরা পিশাচিনী হতে পারে, কিন্তু এরা আমায় নতুন জীবন দিয়েছে। আমায় ওরা অফুরন্ত যৌবন দিয়েছে, অশেষ ক্ষমতার অধিকারিণী করেছে। আমি আর কোনো দিন ফিরব না। এখন থেকে আমি এই পিশাচিনীর দলেরই একজন সদস্য। আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আর কোনোদিন আমায় খুঁজতে হবে না। না 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 না, তুমি যেও না, যেও না, তুমি যেও না। আপনারা শুনছেন গল্প স্বল্প। আমি বিদিশা। আজকের গল্পটি লিখেছেন ঈশিতা বিশ্বাস চৌধুরী। লেখিকার জন্ম হুগলি জেলার ডানকুনিতে। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য লেখিকাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, টিম গল্প স্বল্প তন্ত্র মন্ত্র, পিশাচিনী কিংবা ডাইনি প্রথাকে কোনো রকমভাবেই সমর্থন করে না কিংবা প্রচার করে না। তাই শ্রোতাদের কাছে অনুরোধ, শুধুমাত্র গল্প শোনার আনন্দেই গল্পটি গ্রহণ করুন। গল্প পাঠে ও সৌরভের চরিত্রে সৌরভ, ফুলমতির চরিত্রে বিদিশা, বাবুলাল ও দারোগার চরিত্রে পথিক। পথিকের ছন্নছাড়া নামে একটি ইউটিউব চ্যানেল আছে। দারুণ দারুণ শর্ট ফিল্ম ও ভিন্ন স্বাদের কন্টেন্ট পেতে ফলো করুন ছন্নছাড়া। নিরুপমবাবুর চরিত্রে গল্পের ফেরিওয়ালা চ্যানেলের রাজদীপ। নানা স্বাদের সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে ঘুরে আসতে পারেন গল্পের ফেরিওয়ালাতে। ডেসক্রিপশন বক্সে ছন্নছাড়া ও গল্পের ফেরিওয়ালা চ্যানেলের লিংক দেওয়া আছে। আজকের গল্প পিশাচিনী। ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট সৌরভ। বরাবরই ক্লাসের প্রথম সারিতে থেকেছে। পড়াশোনা ছাড়াও গান, আবৃত্তি ও কুইজে তুখর ছিল সে। মা বাবার বড় আদরে, সারা পাড়ার নয়নের মণি। সৌরভের বাবা জুট মিলে একটি সামান্য চাকরি করেন, তাই অভাব ও দারিদ্র্যকে সৌরভ খুব কাছ থেকে দেখেছে। সারা জেলার মধ্যে জয়েন্টে সর্বোচ্চ স্কোর পাবার পরে তাই কলকাতার একটি নামী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেতে বিশেষ অসুবিধা হয়নি সৌরভের। পড়া শেষ হয়ে এলে সুযোগ আসে কোনো হাসপাতালের অধীনে থেকে ইন্টার্নশিপ করার। যদিও কলকাতার নামি দামি হাসপাতালগুলোতে সৌরভ সহজেই সুযোগ পেত, কিন্তু ওর ইচ্ছা গ্রামের প্রান্তিক দরিদ্র মানুষদের সেবা করা। তাই ও খুঁজে বার করেছে সেরকমই একটি হাসপাতাল। গ্রামটির নাম শিমুলডিহি। অন্য রাজ্যের সাথে সংলগ্ন হওয়ায় বেশ কিছু আঞ্চলিক ভাষাভাষী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করে এখানে। ছোট্ট গ্রাম, অল্প সংখ্যক লোকজন ও ঘরবাড়ি। গ্রামের প্রধান সড়কের মোড়ে পূর্ব নির্ধারিত জায়গায় একটি হাসপাতালের ছেলে সৌরভের জন্য অপেক্ষা করছিল। গাড়ি থেকে নামতেই ছেলেটি একগাল হাসি নিয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, বলছি কোনো অসুবিধা হয়নি তো ডাক্তারবাবু? ও আচ্ছা, তুমি হাসপাতাল থেকে এসেছো? ভালো ভালো। তা তোমার নাম কি ভাই? আমার নাম বাবুলাল। আমি এই গ্রামে বড় হয়েছি। স্থানীয় পঞ্চায়েত থেকে নিয়োগ পেয়ে এখন আমি হসপিটালের হেল্পিং স্টাফ হিসেবে কাজ পেয়েছি। আসুন আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিই। আরে তুমি এত মাল নিতে পারবে না, দাঁড়াও দাঁড়াও, রাখো রাখো। কী যে বলেন স্যার, আমার গ্রামের লোকেরা খুব কর্মঠ। আর্থিক অনটনের মধ্যে বড় হয়েছি স্যার। ক্লাস 8-এর পরে না, জানেন তো, আর স্কুল যাওয়ার সুযোগই হয়নি। কথা বলতে বলতে দুজনে এগিয়ে চলে। মোরামের রাস্তার দুপাশে পলাশ শিমুলের রক্তিম আভা যেন চোখ ধাঁধিয়ে দেয়। গাছে পাখির ডাক, রোদ ছায়ার খেলা। মাঝে মাঝে কিছু আদিবাসী মানুষের যাতায়াত ও ইতিউতি ঘরবাড়ি নজরে আসে সৌরভের। পাশ দিয়ে যাওয়ার সময় সবাই সৌরভের দিকে ফিরে ফিরে দেখছে। বাইরের মানুষজনকে দেখার খুব একটা সুযোগ এখানকার বাসিন্দাদের হয় না। বেশিরভাগ বাড়ির খড়ের বা টালির চাল। সামনে নিকোনো উঠোন ও দেওয়ালে অদ্ভুত সুন্দর আলপনা আঁকা। গ্রাম্য বসতি ছাড়িয়ে দুজনে বেশ কিছুটা খোলা জায়গায় এসে পড়ে।
দূরে কিছু উঁচু টিলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মাঝে কিছুটা ফাঁকা জায়গায় পাঁচিল দিয়ে ঘেরা একতলা পাকা বাড়ি। বাবুলাল বাড়িটি দেখিয়ে বলে, এই তো এসে গেছি স্যার। এই যে স্যার, এটা আপনার বাসস্থান। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বাইরে একটা ভালো তো। ছোট ঘর আছে, সেখানে আমি থাকি। আর আর আমাদের গ্রামের একটা মেয়ে আছে, হ্যাঁ, ও বাড়ির সব রান্না বান্না ধোয়া মোছা কাজকর্ম করে দিয়ে যায় মাঝে মাঝে এসে। তাহলে তুমি তো দেখছি সব ব্যবস্থাই করে রেখেছো। আর কোনো সমস্যা হবে না। আমাকে তো ভোর 6টায় বেরিয়ে যেতে হবে। দুজনে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখল মেয়েটি ইতিমধ্যেই সব কাজ করে দিয়ে গেছে। রান্নাঘর ঘুরে এসে বাবুলাল জানায়, স্যার, গরম ভাত আর মুরগির ঝোল বানানো আছে, হ্যাঁ, আপনি আপনি খেয়ে নেবেন। এখানকার মানুষের রান্নার হাতটাই একদম আলাদা, খেয়ে দেখবেন, দারুণ লাগবে। হাসপাতালে যাবার কথা বলে বাবুলাল বিদায় নিল। যাবার আগে সে রাতে আসবে ও কদিন এখানেই শোবে বলে জানিয়ে গেল সে। একটু বেশি বকবক করে ছেলেটি, যদিও বেশ প্রাণখোলা মনে হলো সৌরভের। এই বিদেশ বিভুয়ে ওই এখন সঙ্গী। স্নান করে রান্নাঘরে গিয়ে দেখল টেবিলে খাবার ঢাকা দেওয়াই আছে। যাত্রাপথের ধকলে খুবই খিদে পেয়েছিল সৌরভের। একদম জমে যাবে দেশি চিকেনের ঝোল আর ভাত। খেতে বসে দেখলো খাবার গরমই আছে এবং দেশি মুরগির ঝোলটাও মেয়েটি দারুণ বানিয়েছে। খেয়ে বিশ্রাম নিতে উদ্যত হয় সে। ভালো ঘুম না হলে কাল থেকে পুরো দমে কাজ শুরু করা খুব মুশকিল। আবহাওয়াও খুব একটা সুখদায়ক নয়। ঘুম ভাঙতে বিকেল হয়ে গেল। বাড়িতে ফোন লাগছে না। এখানে নেটওয়ার্ক খুব শক্তিশালী নয়। ছাদে সিগন্যাল পাওয়ার চেষ্টায় উঠেও সুফল মিলল না। রাস্তার অপর পাশে যেখানে মাঠ শেষ হয়েছে সেখানে একটি গাছগাছালি ঘেরা অনুচ্চ পাহাড়ের ঢালে লাল সূর্য অস্ত যাচ্ছে। বেশিরভাগ গাছই লাল ফুলে ছেয়ে রয়েছে। সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়েছে। একা সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়ে মন কেমন করে ওঠে সৌরভের। সবার থেকে দূরে আলাদা একাকী থাকা সত্যিই বড় কষ্টকর, কিন্তু কিছু করার নেই। জীবনের লক্ষ্য স্থির রাখতে জেদ ধরতেই হবে। দূরে বাড়িগুলোতে লণ্ঠনের আলো ও উনুনের ধোঁয়া চোখে পড়ে তার। যদিও এই বাড়িতে কারেন্ট রয়েছে, কিন্তু এখানকার মানুষ এতই গরিব যে ইলেকট্রিসিটি নেওয়ার ক্ষমতা তাদের বেশিরভাগেরই নেই। পূব আকাশে বিশাল অর্ধচন্দ্রাকৃতির চাঁদ উঠেছে। কলকাতায় থাকতে এসব দেখার সুযোগ হতো না। গ্রামের ছেলে হওয়ায় প্রকৃতি, স্থানীয় মানুষদের প্রতি একটা আলাদা টান ছিল সৌরভের। নিচে এসে ল্যাপটপ অন করে কাজে মগ্ন হলো সে। কিছুক্ষণ পরে বাবুলাল এসে হাজির। রাতের খাবারের দায়িত্ব আজকে সেই নিয়েছে। নিজের বাড়ি থেকে রুটি আলু ভাজা আনা হয়েছে। আরে, রুটি আলু ভাজা! দারুণ দারুণ! অনেক ধন্যবাদ বাবুলাল, অনেক ধন্যবাদ। আজকের দিনটা তুমি ম্যানেজ করে দিলে। আজকের দিনটা কোনো মতে কাটিয়ে দিন। কালকে আমি বাজার দোকান করে আপনার রান্নার সমস্ত ব্যবস্থা করে দেবো। কিছু জিনিস আমার লাগবে, আমি একটা লিস্ট করে দেবো। আর তুমি পয়সা নিয়ে যেও, কাল একটু এনে দিও প্লিজ। ঠিক আছে ঠিক আছে। বড় বাবু মানে নিরুপম বাবু আমাকে বারবার বলে গেছেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়, সেটা যেন আমি দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য বলে বাবুলাল চলে গেল। জানিয়ে গেল সে বাইরের ঘরে শোবে। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সৌরভকে। হাসপাতাল বেশ দূর, ট্রেকার পেলে ভালো, না হলে হেঁটেই যেতে হবে ওকে। সৌরভ আহারাদি সেরে আবার কাজ নিয়ে বসল। কোনোভাবেই ইন্টারনেট কানেক্ট করা গেল না। কিছু দরকারি মেল করার ছিল, কাল হাসপাতাল থেকে করে নেবে ভেবে সে আলো নিভিয়ে শোবার বন্দোবস্ত করল। উঠলে পরে
একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে এসে দাঁড়ায় সে। কত নাম না জানা রাত জাগা পাখি পোকামাকড় ডাকছে, এছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। বাবুলাল সমেত পুরো গ্রামটাই বুঝি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। দূরে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে সে। ঠান্ডা হাওয়া বইছে, জোনাকির ইতি উতি ওড়াউড়ি চোখে পড়ছে। বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। উঠতে বেশ বেলা হয়ে যায়। দাড়ি কামিয়ে স্নান করে রেডি হয়ে বাবুলালকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে সে। একটা ট্রেকার পেয়ে যেতেই সোজা হাসপাতাল। নামতেই বাবুলাল সৌরভকে নিয়ে সুপার নিরুপম বাবুর ঘরে ঢোকে। করমর্দন করে নিরুপম বাবু সৌরভকে অভিবাদন জানায়। কিছুক্ষণ কথা বলে সৌরভ ওর ঘরে চলে আসে। কিছুক্ষণ চেয়ারে বসে দেশের করুণ অবস্থা নিয়ে আফসোস হয় তার। সত্যি গ্রামগুলোর অবস্থা খুবই খারাপ। যাই হোক, তাকে তার দায়িত্ব পালন করতেই হবে। ধীরে ধীরে কাজে সে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। দিন কাটতে থাকে। কোনো কোনো দিন রোগীর সংখ্যা এতটাই বেশি হয়ে যায় যে নিঃশ্বাস ফেলার সময় থাকে না, আবার কখনো অখণ্ড অবসর। এইভাবেই সময়ের সাথে সাথে স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে যায় সে। হয়ে ওঠে গ্রামের এক প্রিয় ডাক্তারবাবু। সারাদিন ধকলের পর বাড়ি ফিরে দেখে কাজের মেয়েটি সুন্দরভাবে বাড়িতে সব কিছু রেডি করে রেখেছে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। মেয়েটির নাম ফুলমতি। নিপুণ হাতে সে রান্না, ঘর গোছানো, ঘর সাফ, পরের দিনের জামা কাপড়, এমনকি প্রাতরাশটিও করে দিয়ে যায় সময় মতো। যত দেখে ততই অবাক হয় সৌরভ। মায়ের কথা মনে পড়ে যায় ওর। যদিও তার সঙ্গে কখনো দেখা হয়নি, তাও সে মনে মনে ফুলমতিকে ধন্যবাদ জানায়। সৌরভ বেরোনোর পর সে আসে। সন্ধ্যার আগে এসে রাতের খাবার করে দিয়ে চলে যায়। শনি রবিবার সে আসে না, সেদিন সব দায়িত্ব বাবুলাল সামলে দেয়। দিন কাটতে থাকে এভাবেই। দূরত্ব সরিয়ে গ্রাম্য অঞ্চল ও এখানকার মানুষগুলোকে সৌরভ বেশ ভালোবেসে ফেলে। সে নিজেও গ্রামেরই ছেলে, কিন্তু এখানে প্রকৃতির চরিত্রে একটা আলাদা মাত্রা রয়েছে। মাঝখানে সে একবার বাড়ি গিয়েছিল কদিনের ছুটি নিয়ে। বাড়ি গিয়ে মা বাবাকে সারাদিন তার গ্রাম ও সেখানে ডাক্তারি করার অভিজ্ঞতা শোনায়। যেদিন সে বাড়ি থেকে ফেরে সেই দিন বাসায় ঢুকতেই প্রথম তার চোখে পড়ে ফুলমতিকে। 18-19 বছর বয়সের একটি গ্রাম্য আদিবাসী মেয়ে। গায়ের রং শ্যামবর্ণ, পরনে 8 পৌড়ে শাড়ি, চোখে মুখে একটা অদ্ভুত শিশুসুলভ সারল্য। এই বাচ্চা মেয়েটা এত কাজ সামলে তার খেয়াল রাখে। ফুলমতি উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানিয়ে বলল, আরে ডাক্তারবাবু, আপনি আপনি এখনই আসবেন জানতাম না তো। দাঁড়ান দাঁড়ান, এখনই গিয়ে ঘর মুছে রান্নার ব্যবস্থা করে দিচ্ছি গে। আহা, তোমায় ব্যস্ত হতে হবে না, ব্যস্ত হতে হবে না। আমি একটু কাজে এসেছি, এক্ষুনি আবার হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। আজ প্রথম তোমার সঙ্গে দেখা হলো। তুমি খুব ভালো কাজ করো। কি যে বলেন ডাক্তারবাবু, কি আর করি। সত্যি কথা বলতে তুমি আছো বলেই মন দিয়ে হসপিটালের কাজ করতে পারি। দাঁড়াও 1 মিনিট। এই নাও। সে কিছু টাকা বের করে ফুলমতির হাতে দিয়ে বলে, শোনো, বাড়ির জন্য কিছু নিয়ে যেও। এত কষ্ট করো তুমি। এত কম বয়সে পড়াশোনা না করে লোকের বাড়িতে কাজ করতে দেখে খুবই কষ্ট হয় সৌরভের। কিন্তু টাকা দেখে ফুলমতি যেন লজ্জায় মাটিতে মিশে গেল। না না, এইগুলো লাগবে না। আপনি তো আমার মাস মাইনে দেন বাবু, আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আপনি বরং স্নানটা সেরে আসুন, আমি কিছু বানিয়ে আনি আপনার জন্য। আপনি খেয়ে যাবেন, কিন্তু না খেয়ে যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে আসি কিছু। বলেই রান্নাঘরের দিকে দৌড় দেয় ফুলমতি। নিজের ঘরে বসে অবাক হয় সৌরভ। এত গরিব, অথচ টাকাটা নিল না। ফুলমতিও তাড়াতাড়ি নিজের কাজ সেরে ফ্লাক্সে চা ভরে দিয়ে চলে যায়।
ল্যাপটপ চালিয়ে বসল সৌরভ। যাবার আগে ফুলমতি আড়াল থেকে বলে গেল কাল আসবে না সে, বাবুলাল দা সব করে দেবে। অনেকক্ষণ কাজ করে সৌরভ। একটু পরে হন্তদন্ত হয়ে বাবুলাল এসে হাজির হয়। কি আরে বাবু, আপনি একাই চলে এসছেন? হ্যাঁ, আপনার একা একা বাড়িতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমার ফোনটা আসলে বিগড়েছে, বুঝলেন? কেন, কোনো অসুবিধা হয়নি বাবুলাল, ফুলমতি এসে সব কাজ করে দিয়ে গেছে। বাবু, ও খুব ভালো মেয়ে, জানেন তো? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তবে কি জানেন, মেয়েটা বড়ই অভাগী। মা বাবা মরা, অনাথ মেয়েকে আর কে দেখবে বলুন তো? কাকাটা একটা মাতাল নেশারু। ছোটবেলা থেকে কাকিমার কাছে গাল মন্দ লাথি জাটা খেয়ে মানুষ হয়েছে। তাই নাকি? আহারে। এখন এখন তো শুনছি নাকি ওকে বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আমাদের গ্রামের মানুষ যতটা পারি আমরা ওকে দেখি, তাই তো ভালো কাজ জানে বলে ওকে থাকতে বললাম। আপনারা শিক্ষিত ভদ্রলোক, আপনাদের সাথে থাকলে ও ভালো থাকবে। তবে গ্রামের লোক ওকে খুব ভালোবাসে, সম্মান করে, আবার অনেকে ভয়ও পায়। হ্যাঁ, ভয় পায়? ভয় পায় কেন? তার একটা বিশেষ কারণ রয়েছে, জানেন তো? ওর একটা বিশেষ ক্ষমতা আছে। গোষ্ঠীর মধ্যে কেউ যদি মারা যায়, তাহলে ফুলমতি সাইনা কি করে আগে থেকে জানতে পারে। সেবার লক্ষণের বাবার কি কি ক্ষমতা বললে? এরকম আবার হয় নাকি? না, যত সব, তোমরা সত্যি পারো বটে। হ্যাঁ গো বাবু, ও আগে থেকে জানতে পারে কে মরবে। আসলে ও ছোট থেকেই তো খুব ভালো মূর্তি বানাতে পারতো। কিভাবে জানি না, কেউ আরে শেখায়নি, কিন্তু তাও নানা রকম জীবজন্তুর আকারের বিভিন্ন মূর্তি। পরে শুনছি ও নাকি শুরু করে মানুষের মূর্তি বানানো। মূর্তি বানিয়ে ও নিজেই আমাদের দেবতার থানে রেখে দিয়ে আসতো। প্রথমে তো আমরা ছেলে মানুষ ভেবে উড়িয়ে দিতাম, কিন্তু পরে দেখি ও যাদের মূর্তি বানিয়েছে তাদের অবয়বের কিছু মানুষ মারা গেছে, একদম সেই রকম অবয়বের দেখতে। বেশিরভাগই বয়স্ক মানুষ, তাই ব্যাপারটা কাকতালীয় ভেবে ও লোকে উড়িয়ে দিয়েছে। কিন্তু কিছুদিন পরে আবার দেখা যায় যে ও ছেলে বুড়ো জোয়ান অনেকেরই মূর্তি বানাচ্ছে, আর সেই রকম লোক শীঘ্রই মারা যাচ্ছে। তাদের বেশিরভাগই অপঘাতে মারা যাচ্ছে স্যার। এই কারণেই ওকে অনেকেই পছন্দ করে না। তারপর নিজের বাপ মা তো নাই, ওকে অনেকেই মায়াবিনী বলে। হ্যাঁ, কি বলছো? এসব কি কখনো সম্ভব? কি বলেন বাবু, আপনার কাছে মিথ্যে বলে আমার কি লাভ বলেন তো? আপনি তো এত বড় মানুষ, কিন্তু বিশ্বাস করুন, এগুলান সব কটা কথা সত্যি কইছি। এখনো এমন অনেক কিছু ঘটে যা আপনাদের আধুনিক যুগে আপনি কখনো দেখতে পাবেন না। তবে ও কারুর ক্ষতি করে না। ওকে আমরা বুঝি, তাই ওকে ভালোবাসি। আপনার কোনো ক্ষতি করবে না ও, দেখবেন। তাই আপনি ওকে দয়া করে তাড়িয়ে দেবেন না। কথাগুলো আমি এই কারণে বললাম, যাতে কারুর কথা শুনে আপনি ভুল না বোঝেন ওকে। ওকে তো গ্রামের লোক এড়িয়ে চলে, থাকেও গ্রামের বাইরে, পাহাড়ের নিচে জঙ্গলের কাছে একখানে ছোট্ট কুটিরে। না না না, ও সব বুদ্রুকে আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কাউকে কিচ্ছু বলবো না। যত সব। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। আপনি খেয়ে নিন, আমি এত কথা বলে আপনার দেরি করে দিলাম। কিছু কিছু মনে করবেন না, আপনি খেয়ে নিন। হ্যাঁ, বলে চলে যায় বাবুলাল। রাতের খাবার খেয়ে সৌরভ ছাদে গিয়ে একটা সিগারেট ধরায়। আকাশে গোল চাঁদ উঠেছে, সামনে মনে হয় পূর্ণিমা। হু হু করে হাওয়া বইছে। দূরে পাহাড়ের নিচের কুটিরে কতগুলো কম্পমান আলো টিম টিম করে জ্বলছে। ওটাই ফুলমতির বাড়ি মনে হয়। আশ্চর্য, এভাবে সমাজের থেকে একটা মেয়েকে একঘরে করে রেখেছে বিনা কারণে। কেমন বিধান! আর সুরক্ষার ব্যাপারও তো রয়েছে একটা। জঙ্গলে জন্তু জানোয়ার তো কম নেই।
আমি কিছু বললে এরা কি আর শুনবে? এদের যা কুসংস্কার আর ধর্মবিশ্বাস, না, নিজেদের স্বার্থে আঘাত লাগলে এরা কাছের মানুষকেও ছাড়বে না। উপজাতি এরা, এদের কেউ খাটায় না। বেশি কিছু বললে হয়তো আমাকেই গ্রাম ছাড়া করে ছাড়বে। না, সব না বলাই ভালো। যাক। এসব ভাবতে ভাবতে এসে শুয়ে পড়ে সৌরভ। ছুটির দিনগুলোতে সারা সপ্তাহের বাকি কাজ সারতে হয় তাকে। রবিবার সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে সৌরভ। সামনে কলকাতায় একটা কনফারেন্স আছে তার। মেডিকেল জার্নাল খুলে পড়তে শুরু করে সে। নিজের কাজে বুঁদ হয়ে যায়। বেলা অনেক বাড়লে খেয়াল হয় আজ তো ফুলমতি আসবে না। একটু অসুবিধা হয় সৌরভের এই দিনগুলোতে। বাবুলাল ভালো করে কাজ পারে না, একটু ফাঁকিবাজও আছে। ফুলমতি কেন যে হপ্তাহান্তে আসে না কে জানে। এটা একটা রহস্য বটে, যেটা পরিষ্কার না। রহস্যময়ীর কাছে এর কারণ পরের দিন জানবে বলে মনস্থির করে সৌরভ। বেলা অনেক বাড়ল। বাবুলালেরও আজ দেখা নেই। অন্যদিন সেই রান্না করে। ফোনটাও খারাপ ওর। দূর দূর দূর, কি যে হলো এই বাবুলালটার। রান্না করব না কাজ করব? সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। বাধ্য হয়ে সে নিজেই সেদ্ধ ভাত চড়িয়ে দেয়। বেশ রাগ হলো তার। দুজনের সাথেই ভালো করে কথা বলে নিতে হবে। সারা সপ্তাহের এত কাজ জমে থাকে, এই দিনটা যদি একটুখানি নিশ্চিন্তে কাজ না করা যায়, কি যে এদের সমস্যা আমি বুঝতে পারছি না। বাবুলাল যে কেন আসছে না, খিদেটাও পেয়েছে জোরছে। দূর দূর দূর, বিরক্তিকর। না, এবার বলতেই হবে কিছু বাবুলালকে। না, ধুর ধুর। দুপুরের আলস্যে ঘুমিয়ে পড়ে সে। তন্দা ছুটে যায় দরজা ধাক্কানোর শব্দ। জোরে জোরে কড়া হাত করছে। তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলে দেখে বাবুলাল। কেমন যেন উৎভ্রান্তের মতো মুখ। কোথা থেকে দৌড়ে এসেছে। মুখ রোদে লাল হয়ে গেছে। আরে কি ব্যাপার বাবুলাল, এত দেরি কেন? কোনো অসুবিধা? সর্বনাশ হয়ে গেছে বাবু, একেবারে সর্বনাশ হয়ে গেছে। গত পরশু সন্ধেবেলা, মানে শনিবার, আমাদের উবলি দেবীর মন্দিরের থানে ফুলমতি একটা মূর্তি গড়ে রেখে এসেছে। স্থানীয় মানুষেরা একটু পরেই মূর্তিটারে দেখে চিনতে পারছে যে ওইটা আমাদের গ্রামের প্রধান মোড়লের। যদিও তিনি খুব একটা সজ্জন মানুষ নন। দেশি মদের কারখানা খুলে সে বেশ পয়সা কামিয়েছে। তার লেটেল বাহিনীর ভয় সবাই তাকে সমীহ করে চলে। তিনি ও তার ছেলে মিলে নানা অনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কারোর কথা ওরা শোনে না। মূর্তির কথা কানে যেতেই গ্রামবাসীরা একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপরে তার বাসায় ছুটে যায়। তারপর ফুলমণিকে শিক্ষা দেওয়ার জন্যে, তার সর্বনাশ করতে তার বাড়িতে সদল বলে চড়াও হয়। প্রথমে ফুলমতিকে মেরে আধমরা করে দিয়েছে। তারপর সবাই মিলে ওকে পাগল নাকি এখানকার মানুষজন? কথা কান্নায় বন্ধ হয়ে আসে বাবুলালের। দেহাতি ভাষায় চিৎকার করে বিলাপ করে কাঁদতে থাকে সে। সৌরভ তার পাশে বসে সান্ত্বনা দিতে থাকে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবুলাল। তারপরে কি হলো বলো আমাকে, ফুলমতি কোথায়? নিজেকে সামলে বাবুলাল বলে, আজ ভোরে কিছু লোক ওর খোঁজ দিতে ওর বাড়িতে গিয়ে দেখে ওর পুরো ঘরটা পুরো ভাইঙ্গা তছনছ করে দিছে। উঠোনের এক কোণে সম্পূর্ণ বিবস্ত্র রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ফুলমতি। জ্ঞান নাই। আমরা ওকে তুলে এনে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরে এসেছে ওর। আমাদের দেখেই চিৎকার করে বলে, চলে যাও চলে যাও, আর সঙ্গে কান্না। বলে আমাকে তোমরা শুয়ো না, আমি অপবিত্র হয়ে গেছি, কেউ আমার মুখ দেখো না। এই অবস্থাতে কাঁদতে কাঁদতে ঘোরাতে সে দৌড়ে ঘন জঙ্গলের মধ্যে চলে যায়। আমরা সারাদিন ওকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। জানি না ওকে আর কোনোদিন দেখতে পাবো কিনা। আমরা ওকে খুব স্নেহ করতাম জানেন তো, ছোট থেকে বড় হতে দেখেছি। অভিশপ্ত জীবন ওর।
ওর যে কি এক ক্ষমতা সেটা ভালো করেই জানতো, সেটাই ও ভালো কাজে লাগাতে চাইতো। সবাই আগে আগে সাবধান করে দিত, কিন্তু সবাই ওকে ভুল বুঝলো, ভাবলো ও বোধহয় খুনি, বোধহয় বোধহয় এবার ও নিজেকে শেষ করে ফেলবে। হে দেবী, তুমি এ কি করলে? কেন এই অভাগী মেয়েটাকে বাঁচালে না? কেন এই অভাগী মেয়েটাকে বাঁচালে না গো? না বাবু, ওকে বাঁচাতেই হবে বাবু, ওকে খুঁজে বের করবো আমরা, আমাদের ওকে বাঁচাতেই হবে। বিলাপ করে কেঁদেই চলে বাবুলাল। আরও কি বিড়বিড় করতে করতে বেরিয়ে যায় সে। এক নাগাড়ে ফুলমতির ভয়ঙ্কর পরিণতির কথা শুনে সৌরভ প্রায় বাকরুদ্ধ হয়ে উঠল। অনেকক্ষণ বিছানায় এসে চুপ করে বসে রইল। মাথা কাজ করছিল না ওর। সেই সরল মেয়েটি যে তার সমস্ত খেয়াল রাখত, হাসি মুখে সব কাজ করত, সে আজ ধর্ষিতা হয়ে আধমরা অবস্থায় জঙ্গলে পড়ে আছে ভেবেই তার গলায় কষ্টের দলা পাকিয়ে উঠল। তাই কি কাল রাত্রে অতক্ষণ আলো জ্বলছিল? কম্পমান আলো কি মশালের ছিল? কিন্তু অত দূর হওয়ায় কোনো কিছুই তার নজরে আসেনি, কোনো শব্দও সে শুনতে পায়নি। সেই মুহূর্তে জেগে থেকে ঘটনার সামনে থেকেও সে কিছুই করতে পারল না ভেবে বারবার নিজেকে অপরাধী মনে করে চোখ ভিজে আসছিল তার। এ কি হলো মেয়েটার? জীবন শুরুর আগেই এত আঘাত! হায় ভগবান, প্রাণে বাঁচবে তো? এই অরণ্য সংকুল স্থানে কাছের মানুষ বলতে একমাত্র ফুলমতি আর বাবুলালই ছিল ওর। মানুষ বিনা কারণে এরকম নৃশংস কাজ কেন করে? নরাধম নরাধম, ক্ষমতা আছে বলে যা খুশি করা যায়। নিজেকে সেই অপরাধীদের প্রজাতির প্রতিনিধি ভেবে নিজের ওপরও তার ঘেন্না হতে লাগলো। ঘর ধীরে ধীরে অন্ধকার হলো। ঝিঝি পোকা ও শেয়ালের ডাক ছাড়া কোথাও কোনো শব্দ নেই। বাবা, 9টা বেজে গেল। কি যে করি! না না না, এবার চুপ করে থাকলে তো হবে না, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। না, টেবিল ক্লকের আওয়াজে সম্বিত ফিরল সৌরভের। রাত 9টা বেজে গিয়েছে। মাথায় কোনো কিছুই ছিল না সৌরভের আর। সে নিজেও জানে না কি করবে। আলমারি থেকে 4 সেলের টর্চটা হাতে নিয়ে দেখল সেটা কাজ করছে কিনা। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। পূর্ণিমার আলোয় চারিদিক ভেসে গেলেও সে টর্চ জ্বালিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে চলল জনবসতির দিকে। সে ভাবছিল এতক্ষণ হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। তার আশা ছিল গ্রামের ভেতরেই সে বাবুলালকে দেখতে পাবে, ফুলমতির উদ্ধারের বা হারিয়ে যাওয়ার কথা জানতে পারবে। কিন্তু গ্রামের ভেতর আসতেই পরিস্থিতি দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। গ্রামের প্রায় সবাই জেগে একত্রিত হয়ে রয়েছে। ফাঁকা জায়গায় জ্বলছে এক বিশাল অগ্নিকুণ্ড। তার চারধারে ঘিরে রয়েছে মানুষেরা, সবাই উত্তেজিত, ফুঁসছে রাগে। কয়েকজন পরিচিত লোক এসে সৌরভকে ঘিরে ধরে বলল, দেখুন বাবু, দেখুন আমাদের গ্রামে কি ঘটেছে দেখুন। সব ওই কাল নাকিনি মারাবিনী ডাইনিটার জন্যে। ওকে পেলে কাল সবাই মিলে আমরা পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। বাকি সবাইও চিৎকার করে ওঠে। মানুষগুলোকে দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যায় সৌরভে। হচ্ছে কি এসব? আপনারা চুপ করুন, চুপ করুন। বাবুলাল কোথায়? তাকে ডাকুন। বাবুলাল, বাবুলাল, বাবুলাল! একটু দূরে জটলা থেকে একজন মানুষকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। বাবুলাল এসে সৌরভের সামনে হাজির হয়। বাবু, 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 একই আপনি এসেছেন বাবু? কিন্তু এলেন কেন বাবু? বেরোতে তো বারণ করলাম আপনাকে। বলতে বলতে আগুনের কাছে সৌরভকে নিয়ে আসে বাবুলাল। ভিড় ঠেলে একটু এগোতেই সৌরভের চোখে পড়ে আগুনের সামনে 4টি দেহ শোয়ানো রয়েছে। কে বা কারা যেন দেহগুলোকে অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে চিরে চিরে ফালা ফালা করে দিয়েছে। এতবার হিংস্রভাবে আঘাত করা হয়েছে যে পেটের নাড়ি ভুঁড়ি বাইরে বেরিয়ে পড়েছে। কিছু দেহকে এঁফোড় করা হয়েছে তীক্ষ্ণ কোনো অস্ত্র দিয়ে। অভিজ্ঞ চোখে দেখেই সৌরভ বুঝতে পারে এদের মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে।
কিন্তু কে এভাবে কাউকে খুন করতে পারে তা তার বোধগম্য হলো না। কয়েকজনের চোখ ঠিকরে বেরিয়ে আসছে, সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কোনো কিছু ভয়ঙ্কর দেখেই এদের এই অবস্থা হয়েছে এবং সাথে সাথেই তাদের মৃত্যু ঘটেছে। বাবুলাল সৌরভকে কাছে ডেকে এনে ফিসফিস করে বলে, এরাই হলো আমাদের মোড়লের ছেলে ও তাদের সাঙ্গপাঙ্গ। এরাই কাল ফুলমতির বাড়িতে ঢুকেছিল জানেন। বেরিয়ে এসে এরাই নিজের মুখে ফুলমতিকে শাস্তি দেওয়ার কথা সবাইকে বুক ফুলাইয়া জানাইছিল। সন্ধেবেলা আমাদের দেবীর থানে যেখানে বলি হয় সেখানে কারা যেন এদের কুপাইয়া মাইরা রেখে গেছে। সবাই বলছে এই কাজ নাকি ডাইনি ফুলমতির। সে মরেনি এবং যারা তাদের শাস্তি দিয়েছিল তাদের উপর প্রতিশোধ নিচ্ছে লুকিয়ে লুকিয়ে তার মায়া শক্তিতে। ও যদি বেঁচে থাকে তাহলে আরো ক্ষতি করবে গ্রামের মানুষদের। তাই ফুলমতিকে মারার পরিকল্পনা করছে সবাই। হ্যাঁ, এইসব কি বলছো তোমরা? আবার জোরে থমকে ওঠে সৌরভ। পা থেকে মাথা অবধি চলতে থাকে তার রাগে। একজন মহিলার পক্ষে এতগুলো পুরুষকে এভাবে মারা সম্ভব? হ্যাঁ, পাগল হয়ে গেছেন নাকি আপনারা? ধমক শুনে কুকড়ে যায় বাবুলাল। সৌরভের কথা ভুল নয়। আপনারা আইন হাতে তুলে নেবেন না। আমি আপনাদের বলছি, আপনারা আইন কোনোভাবেই হাতে তুলে নেবেন না। যেই মারা যাক তার তদন্ত করবে পুলিশ। আপনারা লোকাল থানায় খবর দিন। গ্রামের লোকেদের দিকে ফিরে জোর গলায় বলে সৌরভ। সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিড়গুলো এসে জড়ো হলো সৌরভ আর বাবুলালের চারিদিকে। একটা পাকানো চেহারার লোক সৌরভের সামনে এসে ফ্যাসফ্যাসে গলায় বলে, ডাক্তারবাবু, আপনি আমাদের গ্রামের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? আমাদের ব্যাপার আমরা বুঝবো। আমাদের মোড়লের ছেলেকে ওই ডাইনিটা মেরেছে, ওকে আমরা খুঁজে আনবই। আমাদের উবালি দেবীর থানের সামনে ওই ডাইনি, ওই পিশাচিনীকে আমরা ফাঁসি দেব, তারপর পুড়িয়ে মারব। কেউ কিচ্ছু করতে পারবেনি গো, কেউ কিচ্ছু করতে পারবেনি। তারপরেও সকলে সৌরভকে নানা শাসনে দিল ও হম্বিতম্বি করতে লাগলো। সৌরভের মনে হলো লোকটা নেশা করে আছে। আরও কিছু লোককেও তাই মনে হলো। বাবুলাল বা গ্রামের অন্য সবাই এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথা বলল না। বাবুলাল সৌরভকে নিঃশব্দে আড়াল করে রেখে গেল। সৌরভ স্পষ্টতই বুঝল মোড়লের বিরুদ্ধে কিছু বলার বা করার ক্ষমতা এদের নেই। সৌরভের মাথায় তখন খুন চেপেছিল। কি ভাবছে এরা? দারোগাবাবুকে ফোন করে সব ঘটনা জানালো সৌরভ। ফুলমতিকে যে এখনো পাওয়া যায়নি এবং সে যে সম্পূর্ণ অসুরক্ষিত তাও জানালো। দারোগাবাবু সব শুনে বললেন তার কাছে এরকম কোনো খবর আসেনি, কারণ থানায় কেউ কোনো কমপ্লেন করেনি। তিনি ঘটনাস্থলে আসার ও সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিলেন। এতক্ষণ সবাই চুপ করে সৌরভের কথোপকথন শুনছিল, কিন্তু ফোন রাখার পর তাদের ভয় পাওয়ার কোনো লক্ষণ তো দেখাই গেল না, বরং ভিড় আরো ক্রুদ্ধ হয়ে উঠল। মোড়লের অনুগামীরা রে রে করে উঠল। সৌরভকে আবার শাসিয়ে বলল, দারোগাবাবু কিচ্ছু করতে পারবেননি। ওই মায়াবিনীকে আমরা মারবই। আপনি কাজটা ভালো করলেন না ডাক্তারবাবু, আপনি কাজটা ভালো করলেন না। আপনি কি করে এখানে থাকেন আমরা তো দেখে নেব গো, আমরা তো দেখে নেব। বাবুলাল বহু কষ্টে ভিড়ের মাঝখান থেকে সৌরভকে বাইরে টেনে বের করে নিয়ে আসলো। বারবার সৌরভকে অনুরোধ করল সে যেন ঘরে ফিরে যায় এবং বাইরে না আসে। বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায় সে সৌরভকে। রাগে দুঃখে অপমানে তখন সৌরভের মুখ দিয়ে আর কথা সরছে না। আজকে থাকতে পারবে না জানিয়ে গেল বাবুলাল। বিছানায় বসে হাঁটুতে মাথা রেখে থম মেরে বসে রইল সৌরভ। গ্রামের লোকেদের কাছ থেকে সে এরকম ব্যবহার আশা করেনি। কয়েকদিন আগেই তারা তাকে ভালোবেসে মাথায় তুলে রাখত, আর একটা আজগুবি অবৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে কত সহজে তাদের মন ঘুরে গেল। একটা মেয়ের পক্ষে কখনোই এতগুলো জোয়ান পুরুষকে মারা সম্ভব নয়। কেন বুঝছে না এরা, কেন বুঝছে না? তারপরে মেয়েটা যখন নিজেই আহত। তার মানে লোকগুলো নিশ্চয়ই অন্য কোনোভাবে মারা গেছে। এখন ফুলমতির ওপর করা ওই অপরাধ ঢাকতে ওরা
এই দোষ ওর ঘাড়ে চাপাচ্ছে। বারবার ফুলমতির মায়াময় চোখগুলো ভেসে উঠছিল তার সামনে। ভোর রাতে কখন যেন সৌরভ ঘুমিয়ে পড়েছিল, সে নিজেও জানে না। ফোনের শব্দে ঘুম ভাঙে সৌরভের। দারোগাবাবুর ফোন। হ্যালো, কে বলছেন? ডাক্তার, আপনাকে একবার থানায় আসতে হবে। ও তারকবাবু, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসছি আসছি, এক্ষুনি আসছি। সৌরভ পেরিয়ে পড়ে। দুদিন শেভ করা হয়নি, কাল থেকে কিছু খাওয়াও হয়নি। এরকম একটা ঘটনার পর তার মতো কঠিন মানুষও ভেঙে পড়েছে। গ্রামের পেছনের রাস্তা দিয়ে গিয়ে একটা ট্রেকারে ওঠেছে। সেখান থেকে নিরুপমবাবুকে ফোন করে হাসপাতালে আসতে দেরি হবে জানিয়ে দেয়। এমন প্রাকৃতিক শোভার মাঝে এরকম একটা কত উচ্চ ঘটনা ঘটে যেতে পারে ভেবেই সৌরভের মন খারাপ লাগতে শুরু করে। জায়গাটার কিছুই তার আর ভালো লাগছে না। থানায় বড়বাবুর ঘরে যেতেই উনি বলেন, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। হ্যাঁ, বলুন, কি ব্যাপার? কিছু কিছু খোঁজ পেলেন? কাল রাতেই আমাদের লোক গিয়ে গ্রামবাসীদের বুঝিয়ে দেহগুলো এনে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছে। ফুলমতিকে রাতের অন্ধকারে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অনেক খোঁজ করেও তা খোঁজা সম্ভব হয়নি। আজ সকালে প্রথমে তার পরিচিতদের বাড়িতে তল্লাশি হবে এবং তারপর জঙ্গলে তল্লাশি হবে। অনেক বেগ পেতে হয়েছে, ওরা কিছুতেই মানছিল না। আচ্ছা, তারপর? বুঝতেই তো পারছেন, এখানে একটা ধর্মীয় গোঁড়ামি পুরো মাত্রায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি কালকে গিয়েই বুঝতে পেরেছি। কিছু করতে গেলেই রায়ট লেগে যাওয়ার ভয় আছে। সাধারণ মানুষের থেকে এরা এখনো অনেকটাই পিছিয়ে। হুম, সে তো ঠিকই। তবে জানেন তো, এখানে এমন কিছু ঘটে যার ব্যাখ্যা সত্যি পাওয়া মুশকিল, তাই ওদের সম্পূর্ণ দোষও দেওয়া যায় না। তবে গ্রামের কিছু লোক, বিশেষত ওই মোড়লের পরিবারের প্রচুর গোলমেলে কাজকর্ম চলে। সুযোগ পেলেই ওদের তোলার অপেক্ষায় আছি আমি। আচ্ছা আচ্ছা। আর কি বলুন তো, আমি তো অনেক দিন আছি এখানে। মাঝে মাঝেই মহিলাদের মিসিং ডায়েরি পাই। অনেক ক্ষেত্রেই তাদের আর খোঁজ মেলে না। ছোট জায়গা, একটা মাত্র থানা, বুঝতেই পারছেন, অন্য অনেক কেসের ভিড়ে চাপা পড়ে যায়। তবে এই ঘটনাটা সত্যি রহস্যময়। এরকম নৃশংস খুন আমি জন্মে চাক্ষুষ করিনি মশাই। আপনার কি মনে হয় ফুলমতি ওই মানুষগুলোকে খুন করতে পারে? ওরা প্রথমে ফুলমতিকে মারধর করে গণধর্ষণ করে। বাবুলাল সাক্ষী আছে, সেই ওকে প্রথম দেখতে পায়। আপনি ওদের সাক্ষী নিন। ব্যাপারটা কি জানেন তো, ওই গ্রামে বাবুলাল সমেত কোনো ব্যক্তি ফুলমতিকে নিয়ে কিচ্ছুটি বলতে রাজি না। বুঝতেই পারছেন, তাদের অনিষ্ট হবার ভয় আছে। মানে কেউ সাক্ষ্য দিতে রাজি হবে না। ওর পরিবারের একমাত্র কাকা কাকিমা, তারা সব দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে। একমাত্র ভরসা আপনি, কারণ ও আপনার বাড়িতে কাজ করত। আপনি কি ওর বাড়ি চেনেন? আমাদের কি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এখনই চলুন, আমি সব কিছু করতে রাজি। উঠে দাঁড়ায় সৌরভ। আরে আরে দাঁড়ান মশাই, দাঁড়ান, এত ব্যস্ত হবেন না। এখন মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমি ফোর্স আসতে বলেছি, ওরা এসে পড়লেই বেরোবো। আপনি বরং এইটুক সময় একটু চাটা খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। আপনাকে বড্ড বিধ্বস্ত লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সত্যি বলতে যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে সৌরভের। সারা রাত জাগার ধকল তাকে ক্লান্ত করে তুলেছিল। চা শেষ করে দারোগাবাবুর সাথে গাড়িতে গিয়ে বসল সৌরভ। দুটি কনস্টেবলকে সঙ্গে নিয়ে তারা জঙ্গলের কাছে পৌঁছল। বাবুলাল বলেছিল জঙ্গলের মধ্যে ফুলমতির বাড়ি। রাস্তা থেকে একটা সংকীর্ণ পথ চলে গেছে শাল মহুয়া পলাশের জঙ্গলের ভেতর দিয়ে। দারোগাবাবু সৌরভকে জিজ্ঞাসা করল, আচ্ছা, মেয়েটি তো আপনার বাড়িতেই কাজ করত,
কখনো কিছু বেচাল চোখে পড়েনি? না স্যার, আমি অনেক সকাল সকাল বেরোতাম, ফিরতে রাত হতো। ও ওর কাজ করে চলে যেত। ও কাজে খুবই পারদর্শী ছিল। আমার সংসারটা ওই সামলাতো। ওর সঙ্গে আমার মাত্র একদিন দেখা হয়। মাস মাইনা পেতো ভালোই, তবে ও কোনো ছুটির দিন আসতে চাইতো না। হয়তো নিজেকে লোকজনের চোখের আড়ালে রাখতে ভালোবাসত। আমি নিজে একদিন ওকে কিছু কেনার জন্য টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু মাইনে ছাড়া ও কোনো টাকা নিতে অস্বীকার করে। বুঝছেন তো, এরকম একটা সৎ মেয়ের উপর এরকম একটা পাশবিক অত্যাচার হলো, তার কি কোনো শাস্তি হবে না স্যার? দারোগাবাবু চুপ করে রইলেন। একটু পরে বললেন, চলুন বাড়িটা গিয়ে দেখে আসি। বাড়িটির পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে রং দিয়ে অসাধারণ কিছু ছবি আঁকা। কিছু মাটির মূর্তি বানানো রয়েছে এখনো, কিছু মূর্তি ভেঙে মাটিতে ছড়িয়ে রয়েছে। মূর্তি বানানোর সরঞ্জাম সব ভেঙে দেওয়া হয়েছে। কেউ যেন ইচ্ছে করে সব নষ্ট করে দিয়েছে। কনস্টেবল দুটি এভিডেন্স কালেক্ট করতে লাগলো দারোগাবাবুর তদারকিতে। সৌরভ ঘুরে ফিরে মূর্তিগুলো দেখছিল। কি নিখুঁত হাতের কাজ ফুলমতির, অসাধারণ শিল্পকীর্তির নিদর্শন। হঠাৎ তার চোখে পড়ল লতা পাতা দিয়ে কি যেন ঢেকে রাখা হয়েছে। সকলের দৃষ্টির আড়ালে লতা পাতা সরাতেই সে চমকে উঠল। প্রায় 12টি উলঙ্গ কদাকার নারী মূর্তি। মূর্তিগুলির হাতে পায়ে বড় বড় নখ আর চোখগুলি প্রচণ্ড জিঘাংসাপূর্ণ। এরকম কি কোনো মানুষ হতে পারে? মূর্তিগুলো এতই কুৎসিত প্রকৃতির, বেশিক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকতে পারে না সে। এরকম 12টি অদ্ভুত দর্শন মূর্তি সে কেন বানিয়েছিল? সেগুলি আবার ঢাকা দিয়ে লুকিয়ে বা রেখেছিল কেন? এগুলো সে আর পুলিশকে জানায় না। চলুন ডাক্তারবাবু, জঙ্গলের ভিতরটা একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, যাওয়া যাক। দারোগাবাবুর পেছনে সবাই হাঁটতে শুরু করে। কনস্টেবলদের সঙ্গে তারা জঙ্গলের ভেতরে ঢোকে। জঙ্গল আস্তে আস্তে গভীর হচ্ছে। ভেতরের দিকে শাল, সেগুন, মহুয়া, ক্রান্তীয় অরণ্যের নানা রকম গাছের সার, সেই সঙ্গে আগাছা, ঝরে পড়া পাতা, এসবের জন্য ভালো করে ভেতরটা দেখা যাচ্ছে না। তাও সবাই মিলে তন্ন তন্ন করে বেশ কিছুটা খোঁজার পর হঠাৎ এক জায়গায় ফাঁকা একটা অংশ দেখা গেল। সেখানে কাল রাতে কেউ বা কারা আগুন জ্বেলেছিল। আগুন নিভে গেছে, কিন্তু পোড়া কাঠ, হাড়গোড় ও রক্ত আশেপাশে ছড়িয়ে রয়েছে। দারোগাবাবু ভালো করে দেখে বললেন, দেখুন তো ডাক্তারবাবু, এগুলো কি মনে হচ্ছে? এগুলো কি কোনো পশুর হাড়? সৌরভ এসব দেখে বিচলিত হয়ে পড়ল। এসব কি দারোগাবাবু? এখানে কি কেউ বাস করে? আপনাকে তো আমি আগেই বলেছিলাম, এরা সব আদিম উপজাতি। এরা এখানে এখনো এমন কিছুর অস্তিত্বে বিশ্বাস করে যা আমাদের শহুরে লোকেদের কল্পনার বাইরে। চলুন ফেরা যাক। আমি দেখছি পোস্টমর্টম রিপোর্ট না এলে এমনিতেও তদন্ত চালানো ভীষণ কঠিন হয়ে পড়বে। আপনি বাড়ি ফিরে গিয়ে রেস্ট নিন। কোনো দরকার হলে অবশ্যই জানাবো। সাবধানে থাকবেন। সৌরভ বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে আসে। সে জানে কিছুই মেলাতে পারছে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে ওই বিভৎস মূর্তিগুলো। জঙ্গলের ভেতর পোড়া কাঠ, হাড়গোড়, এসব কি? ফুলমতি ওই জঙ্গলে একা থাকবে কি করে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে। সারা রাত কাল ঘুম হয়নি। ক্লান্তিতে তার দু চোখ বুজে আসে। অনেক সন্ধ্যায় তার ঘুম ভাঙে। উঠে বাবুলালকে বার কয়েক ফোন করে সে। কেউ ফোন ধরছে না। কি হলো বাবুলালের? ও আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? অথচ কাল কত কথা বলল, ওই তো ডেকে নিয়ে গেল, কিন্তু পুলিশের কাছে কিছু বলল না। ও কি তাহলে ওই শয়তানদের দলে আছে নাকি? চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। সৌরভের খিদে পেয়েছে খুব। ঘর দৌড় অগোছালো, রান্নাঘরের সিঙ্কে ভর্তি বাসন। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল ওর। এতদিন ফুলমতি ও বাবুলাল দুজনে বেশ তার সংসারকে দেখাশোনা করত, কিন্তু তাদের বিপদের দিনে কিছুই করতে পারল না সে। নিজেকে বড়ই অসহায় মনে হতে লাগলো তার। কড়া করে কফি আর ফ্রিজ থেকে কেক বার করে খেয়ে নিল।
কি গরম। প্রায় 11টা বাজে ঘড়িতে। সময় যেন আর কাটছেই না। হঠাৎ যেন তার গুমোট গরম মনে হতে লাগলো। ছাদে চলে এলো সৌরভ। ভীষণ দমবন্ধ লাগছে যেন। খোলা ছাদে এসে দেখল মেঘ করেছে আকাশে, ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। কোথায় যেন জোরে একটা বাজ পড়ল। বিদ্যুতের ঝলকানি আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে চিরে দিচ্ছে। চারিদিক সুনসান, অন্ধকার যেন পুরো বাড়িটাকে গিলতে আসছে। দূরে পাহাড়গুলোকে অন্যদিন যতটা মোহময় মনে হয়, আজ যেন ততটাই বিরক্ত লাগছে সৌরভের। সিগারেট ধরিয়ে দূরে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে সে। কত যে অজানা রহস্য লুকিয়ে রয়েছে এই জঙ্গলের অভ্যন্তরে, ভাবলেই মাথাটা যেন ঝিমঝিম করে উঠছে। পুরো ঘটনাটা কেমন যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। সকালে যা দেখল কিছুতেই ভুলতে পারে না সে। হঠাৎ দূরে জঙ্গলের মধ্যে হালকা আলোর রেখা দেখা যায়। সৌরভ চমকে ওঠে। এত রাতে এই গহন জঙ্গলে কে আগুন জ্বালিয়েছে? দেখে তো আগুনের শিখা বলেই মনে হচ্ছে। তাহলে কি ফুলমতি ওখানেই লুকিয়ে আছে? সৌরভ ভাবল তার অবশ্যই একবার দেখা করা উচিত তদন্তের স্বার্থে। ফুলমতিকে নির্দোষ প্রমাণ করতে গেলে তার বয়ানের দরকার। যদি কোনোভাবে বুঝিয়ে তাকে ফেরানো যায় এই ভেবে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। জোরে জোরে পা চালিয়ে জঙ্গলে ফুলমতির বাড়ির সামনে আসে সৌরভ। বাড়িটি অন্ধকার, আলো জ্বালার জন্য আজ কেউ নেই সেখানে। শূন্য কুটিরের দিকে তাকিয়ে মন খারাপ হয়ে যায় তার। আগুন জ্বলছে আরো গভীর জঙ্গলে। সৌরভ সেই দিকে এগিয়ে যায়। দ্রুত পায়ে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে সে। শুকনো পাতার খসখস শব্দে নিজেই চমকে চমকে ওঠে। হঠাৎ সে লক্ষ্য করে সামনের ঝোপটা যেন নড়ে উঠল। একে তো ঘোর অমানিসা, তারপর এই পরিবেশ। সে ভয়ে ভয়ে সেদিকে তাকাতেই দেখল একটি বন্য জন্তু প্রাণপণে ছুটে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। শেয়াল কি? এই গহন জঙ্গলের মধ্যে সম্পূর্ণ একা সে। ভাবতেই এবার বুকটা কেমন যেন ছ্যাঁক করে উঠল তার। বরাবরই নির্ভীক সৌরভ। ডাক্তারি পড়ার সময় লাশ কাটা ঘরে একা রাত্রি কাটিয়েছে সে অনেকদিন, কিন্তু এরকম রহস্যময় জঙ্গলের নিস্তব্ধতা আগে কোনোদিন উপলব্ধি করেনি কখনো। বুকে সাহস এনে ঝোপঝাড় পেরিয়ে আরো কিছুটা এগোয় সে। এবার সে দেখতে পায় সামনে একটা কুয়োর মতো সুড়ঙ্গ খোঁড়া রয়েছে। তার সামনে একটি অগ্নিকুণ্ড জ্বলছিল। আগুন এখন অনেকটাই নিভে এসেছে। তাতে অন্ধকার কিছুটা দূর হলেও ভালো বোঝা যাচ্ছে না। টর্চ জ্বালিয়ে আশপাশে খুঁজতে থাকে সৌরভ। ফুলমতি, 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 তুমি কি এখানে আছো? জবাব দাও, জবাব দাও ফুলমতি। ভয় পেও না, বেরিয়ে এসো, আমি ডাক্তারবাবু বলছি। তুমি বেরিয়ে এসো, আমি সব জানি ফুলমতি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সাথে যে অন্যায় করেছে তার বিচার আমরা চাইব। তার গলার শব্দে চারিদিক গম গম করে উঠল প্রতিধ্বনিতে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। থানায় ডায়েরি করতে হবে ফুলমতি, তোমার বয়ান দরকার। না হলে আমরা যে এগোতেও পারবো না। এভাবে নিজেকে লুকিয়ে রেখো না। সেরকম হলে আমি তোমাকে আমার মা বাবার কাছে রেখে আসব। সেখানে তুমি একদম নিরাপদে থাকবে। তুমি কি আছো ফুলমতি? শুনতে পাচ্ছ? এবারেও কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে সৌরভ জঙ্গল তোলপাড় করে তাকে খুঁজতে লাগলো। নিকষ কালো অন্ধকারে ভালো করে দেখা যায় না। টর্চটা ঘোরাতেই হঠাৎ চোখে পড়ল একটা ছোট টিলা মতো জায়গা, আর সেখানে মানুষের মতোই দেখতে বেশ কয়েকজন নারী। তারা সম্পূর্ণ নগ্ন দেহে গোল করে ঘিরে বসে কি যেন একটা চিবিয়ে খাচ্ছে।
টর্চের আলো পড়তেই তাদের মধ্যে কয়েকজন তার দিকে ফিরে তাকাল। মৃতের চাহনির মতো শীতল তাদের দৃষ্টি। সৌরভের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেই পিশাচিনী। এই দৃশ্য দেখে সৌরভের শীতদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। এ কোন অপার্থিব দৃশ্য দেখছে সে? এ কি স্বপ্ন না বাস্তব? সেই পিশাচিনীদের কয়েকজন হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসার চেষ্টা করে। হাতের নখগুলি অবিশ্বাস্য রকমের বড়। তার মনে পড়ল ঠিক যে মূর্তিগুলি সে সকালে ফুলমতির বাড়িতে লুকানো অবস্থায় দেখেছিল, এদের একেবারে সেই রকম দেখতে। তারা সৌরভের আরও কাছে চলে আসে। বাকিরা ব্যস্ত থাকে জন্তুর শব্দে খুবলে খেতে। মাংস খুবলে খাওয়ার শব্দে আর ক্রোধার নখের শব্দে সৌরভের যেন কানে তালা লেগে যাওয়ার উপক্রম হয়। সৌরভ ভয় উদ্ভ্রান্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। জঙ্গলে ক্রমে সে রাস্তা হারাচ্ছে। টর্চটাও এর মধ্যে হাত থেকে পড়ে গেছে কোথাও। চশমাটাও কাছে ধাক্কা লেগে পড়ে গেল। হঠাৎ গাছের আড়ালে আগুনের আভা দেখতে পেয়ে দৌড় এসে তার পেছনে অপার্থিব হাসির আওয়াজে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারা যেন হাওয়ায় ফেসে এসে সৌরভকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করে। অনেক কষ্টে হাঁপাতে সামনে এসে শরীরে আর এক ফোঁটা শক্তিও নেই তখন উঠে দাঁড়াবার মতো। চশমাটা পড়ে যাওয়ার জন্য দেখতেও অসুবিধা হচ্ছে তার। ডাক্তারবাবু, আপনার লাগেনি তো? উঠুন উঠুন, উঠে বসুন। চমকে উঠে সৌরভ দেখল সামনে অগ্নিকুণ্ডের বিপরীতে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ফুলমতি দাঁড়িয়ে রয়েছে। চোখটা নামিয়ে নেয় সৌরভ। ডাক্তারবাবু, আমার মতন এই অধম নারীকে খুঁজতে এই রাতে গহন জঙ্গলে আপনি আসবেন আমি সত্যি ভাবিনি ডাক্তারবাবু, ভাবিনি। বলেই চোখ ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে জ্বলন্ত চোখে কাদের যেন ইশারা করল সরে যেতে। সৌরভ দেখল তাকে যে পিশাচিনীর দল তাড়া করেছিল, ফুলমতি ইশারা করতেই তারা জঙ্গলের মধ্যে অদৃশ্য হল। ফুলমতি, এ তুমি নিজের কি হাল করেছো? আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমার সাথে পুলিশ স্টেশন চলো, কমপ্লেন করতে হবে। তুমি না থাকলে আর এখনো সম্ভব নয়। এখানে এই পিশাচিনীদের সাথে তুমি কি করছো? ওরা তোমার ইশারা করা মাত্র সরে গেল কেন? নাকি তুমি ওদেরই মতো? আমি যে কিছুই বুঝতে পারছি না। কোথায় কোথায় ফিরে যাব ডাক্তারবাবু? বলতে পারেন কোথায় ফিরে যাব? আর কাদের আপনি পিশাচিনী বলছেন? আমার নিজের গোষ্ঠী আমায় ত্যাগ করেছে, আমার সম্ভ্রমটুকু আমার থেকে কেড়ে নিয়েছে। সেই নরকে আপনি আমায় ফিরে যেতে বলছেন? ওরা পেলেই আমাকে পুড়িয়ে মারবে। প্রথমে ভেবেছিলাম এই জীবন আমি আর রাখবো না, কিন্তু ডাক্তারবাবু, আপনি যাদেরকে পিশাচিনী বললেন তারাই আমায় নতুন জীবন দান করেছে। গতকাল রাতে তারাই আমার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বদলা নিয়েছে ওই নরাধমদের খুন করে। ওই অভিশপ্ত মনুষ্য সমাজে আমি আর ফিরে যাব না। ওই গোষ্ঠীর যারা আমাকে এই জীবনের দিকে ঠেলে দিয়েছে তাদের আমরা ছাড়ব না, ছাড়খাড় করে দেবো সমস্ত কিছু। প্রতিশোধ স্পৃহায় আমি জ্বলছি। তাহলে শুনুন ডাক্তারবাবু, আমাদের গোষ্ঠীর মেয়েরা অনেক সময় বিশেষ গুণ নিয়ে জন্মায়। আমার মাও বিশেষ গুণের অধিকারিণী ছিলেন। আমার মতো তিনিও বিপদের পূর্বাভাস পেতেন। তিনি স্বপ্নের মধ্যে জানতে পারতেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আমার সাথে বর্তমানে ঘটে যাওয়া এই নৃশংস অত্যাচারের কথা তিনি সবাইকে জানিয়ে দেন। মোড়ল ও তার সাঙ্গপাঙ্গরা যে এই ঘটনা ঘটাতে পারে এটা শুনে সমগ্র গোষ্ঠী আমার মায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এমনকি আমার বাবাও আমার মাকে বিশ্বাস করেনি। তাদের সাথে মিলে আমার মাকে জীবন্ত জ্বালিয়ে খুন করা হয়। তার কোনো বিচার হয়নি। সবাই ভাবলো আপদ বিদায় হয়েছে, কিন্তু ভাগ্যের পরিহাস আটকায় কে? পরবর্তীকালে মায়ের মতন আমিও স্বপ্নে বাবার অকাল মৃত্যুর ঘটনাটি দেখতে পাই।
মা একবার লুকিয়ে আমায় বলেছিল উবালি দেবীর পূজা করলে অনেক সময় দোষ কেটে যায়। আমি তাই বাবার মূর্তি বানিয়ে দেবীর থানে রেখে আসি। কিন্তু সেই পিশাচিনীদের প্রকোপ পড়ে আমার বাবার ওপর, অন্যায়ভাবে আমার মাকে খুন করার অপরাধে। সেই ঘটনা আমি এখন জানতে পেরেছি। রোগ জখম ব্যাধি থেকে উবালি দেবী মুক্তি দিলেও পিশাচিনীদের কবল থেকে তিনি উদ্ধার করতে অপারগ। আমি স্বপ্নের আগাম আভাস পেয়ে মূর্তি বানিয়ে দেবীর স্থানে রেখে আসতে লাগলাম। অনেকে আমায় বিশ্বাস করে পুজো দিয়ে ফল পেয়েছিল, আবার অনেকে আমায় ডাইনি সন্দেহে দোষারোপ করতে লাগলো। আমি যেন তাদের মেরে ফেলছি এমন ধারণা তাদের। তারা আমাকে গ্রাম থেকে বিতাড়িত করলো। আমি কোনোদিন তাদের কোনো ক্ষতি চাইনি, শুধু সাবধান করতে চেয়েছিলাম মাত্র। কিন্তু তারা আমাকে হেয় করে, শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করে, সর্বস্ব কেড়ে সর্বশান্ত করে এখন মরতে এই জঙ্গলে ফেলে চলে গেছে। খুঁজে পেলে মেরে ফেলতেও পিছপা হবে না ডাক্তারবাবু, মেরে ফেলতেও পিছপা হবে না। আমি যেদিন মোড়ল মশাইয়ের মৃতদেহ স্বপ্নে দেখি, সেদিনই দেবীর থানে রেখে আসি। আমি জানতাম উনি ও তার অনুগামীরা অত্যন্ত নিম্ন প্রকৃতির মানুষ। এরা আমার মায়ের মৃত্যুর সময়ও ইন্ধন জুগিয়েছিল, কিন্তু তাও আমি ওনাদের সাবধান করতে চেয়েছিলাম। কিন্তু তখন আমি জানতাম না আমি আমার ভবিতব্যকেই স্বপ্নে দেখছি। আমার ওপর ঘটে যাওয়া অত্যাচারের প্রতিশোধ স্পৃহার স্ফুলিঙ্গে এরা ভস্ম হয়ে যাবে। তাই যারা আমার এবং আমার মায়ের ওপর এরকম অত্যাচার করেছে তাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। নিষ্ঠুর মৃত্যুদূত এই পিশাচিনীর দল। এখন আমিও তাদের সদস্য। কোনো দিন এদের ক্ষমা করব না। যারা এখনো বেঁচে আছে তাদের মৃত্যু নিশ্চিত, এবং এই বিভৎসতা অকল্পনীয়। আপনি এই জায়গা থেকে চলে যান ডাক্তারবাবু। খুব তাড়াতাড়ি এই বসতি আমি ধ্বংস করে ফেলব। কিন্তু তুমি এদের সাথে যোগ দিলে কেন? কেন যোগ দিলাম? শুনুন তাহলে। সেদিন রাতে আমি নিপীড়িত ও বিতাড়িত হয়ে জঙ্গলে নিজের প্রাণ বিসর্জন দেবার চেষ্টা করি। হঠাৎই তখন এদের সন্ধান পাই। এই পিশাচিনীর দল, যাদের আপনি ডাইনি ভাবেন, তারা আমার করুণ কাহিনী শুনে আমায় এই নরাধমদের উপযুক্ত শাস্তি দেবার কথা জানায়। তারাই আমার নিজের জীবন উৎসর্গ না করে অনন্ত জীবন ও যৌবনের সন্ধান দেয়। পিশাচিনী হওয়া সহজ নয় ডাক্তারবাবু। তাদের কাছে বিশেষ কোনো গুণ থাকা জরুরি, যা আমার কাছে আছে। স্বপ্ন দেখে অবিকল মূর্তি বানাতে পারি আমি। আমার মায়েরও এই ক্ষমতা ছিল। একটু আগে আপনাকে যারা তাড়া করেছিল, আমি না থাকলে তারা আপনাকে টুকরো করে ছিঁড়ে ফেলত। তাদের মধ্যেও নানা রকম বিশেষ গুণ আছে। অদ্ভুত ব্যাপার, এরা আগেও আমার স্বপ্নে দেখা দিয়েছিল। তাই আমি এদের মূর্তিও বানিয়ে রেখেছিলাম আমার বাড়িতে। তারা আমাকে আগেও নিজেদের দলে ডেকেছে, আমি কখনোই সাড়া দিইনি। কিন্তু এখন এরাই আমার আপনার জন। এরা সংখ্যায় 12 জন। এরা অনন্ত যৌবনের ও বিশেষ ক্ষমতার অধিকারিণী। এরা কাঁচা মাংস ভক্ষণ করে এবং অন্ধকার জগতের বাসিন্দা। এদের অপার ক্ষমতা বিস্তারের জন্য প্রয়োজন ছিল আর মাত্র 1 জনের। 13 জন হলে এদের দলটি সম্পূর্ণ হতো। আমার অপরাধীদের এরা যোগ্য শাস্তি দিয়েছে, তার পরিবর্তে আমি এদের ফেরাতে পারিনি ডাক্তারবাবু। আমি এদের পরিবারের অঙ্গ হলাম। সব কি বলছো তুমি? আমি রক্ত শপথের মাধ্যমে এদের সাথে থাকার পণ নিয়েছি ডাক্তারবাবু। আমি যেতে পারবো না। আমি এখন অনন্ত যৌবনের অধিকারিণী এবং এরা আমায় অপার্থিব শক্তি দান করেছে। আমরা মায়াবিনীও বটে। এখন আমাদের ক্ষমতা বলে এই বসতি ধ্বংস করে দেব। কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না, কোনো শক্তি আটকাতে পারবে না।
সদ্য মৃত মানুষের মৃতদেহ থেকে আমরা শক্তি আরোহণ করে জীবনী শক্তি লাভ করি, বছরের পর বছর বেঁচে থাকতে পারি। আজকের পর আমায় কেউ খুঁজে পাবে না, আমায় কেউ খুঁজে পাবে না। আপনিও ফিরে যান ডাক্তারবাবু। না না না, আমি ফিরে যাব না। আমি তোমাকে না নিয়ে কিছুতেই ফিরে যাব না। তুমি চলো আমার সঙ্গে। যেতে আপনাকে হবেই, যেতে আপনাকে হবেই ডাক্তারবাবু। সৌরভ এবারে ফুলমতির দিকে তাকালো। তার বজ্র কঠিন দৃষ্টির দিকে তাকানো যাচ্ছে না। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ফিরে যাবে না ফুলমতি? না ডাক্তারবাবু, আমার আর ফেরার উপায় নেই। এই হত্যালীলায় আমিও সামিল ছিলাম, তাই আইনের চোখে আমিও সমান দোষী। পেছনে হিস হিসের শব্দে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সৌরভ ঘাড় ঘুরিয়ে দেখল সেই 12 জন মায়াবিনী পিশাচিনী, যারা একটু আগে কাঁচা মাংস ভক্ষণ করছিল। তাদের লুব্জ দেহ, মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। কত বছর ধরে এখানে অবস্থান করছে বলা মুশকিল। মৃত মানুষের শীতল শানিত দৃষ্টি নিয়ে ওরা ক্ষতবিক্ষত করতে থাকে সৌরভের হৃদয়কে। এমন একটা দৃশ্য দেখতে হবে, এ তার কল্পনার অতীত। পিশাচিনীর দল সৌরভের দিকে একে একে আবার এগোতে শুরু করে। তারা হয়তো সৌরভকে নিজেদের শিকার ভাবছে। সৌরভ আর সহ্য করতে না পেরে দুহাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল। ফুলমতি নিজের গলা থেকে আর্তনাদের মতো একটা অদ্ভুত শব্দ বের করল। সৌরভ তাকিয়ে দেখল ফুলমতি নিজের স্থান থেকে চোখের পলকে তার সামনে এসে হাজির হলো। ঠিক যেন বাতাসে ভর করে মুহূর্তের মধ্যে এসে দুর্বোধ্য ভাষায় কিছু যেন বলল। ফুলমতির জ্বলন্ত দৃষ্টি দেখে তাদের দল রীতিমতো অনিচ্ছা সত্ত্বেও পিছু হতে বাধ্য হল। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে ফুলমতি বলল, আপনি এখনই চলে যান, আমি আর কখনো ফিরব না। আপনি এখানে আর কোনোদিন আসবেন না, আমার খোঁজেও না। এই অঞ্চল এখন অভিশপ্ত। দুর্বলের ওপর অত্যাচারের অভিশাপ এই অঞ্চলের মানুষদের গ্রাস করবে। সৌরভ এক পা করে পিছুতে শুরু করে। একটা গাছে ধাক্কা লেগে মাটিতে বসে পড়ে। তার ঘড়ির রেডিয়াম ডায়াল জানান দিচ্ছে ঘড়িতে রাত 3টে বাজে। প্রায় নিভে যাওয়া আগুনের চারপাশে সেই 12 জন বিকট দর্শন পিশাচিনীর দল মাছের ফুলমতিকে ঘিরে অদ্ভুত এক নৃত্য করছে। দূরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তার ঝলকানিতে সৌরভ দেখল ফুলমতি সহ বাকিরা হাত আকাশের দিকে করে মাথা ঝাঁকিয়ে দুর্বোধ্য ভাষায় কোনো এক অশুভ দেবতার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করছে। তাদের তীক্ষ্ণ শানিত চিৎকার আকাশ পাতাল ভেদ করে নরকের দরজায় করাঘাত করছে। যেন সৌরভের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কোথায় কোন গল্পে যেন সে উইচিং আওয়ারের কথা পড়েছিল। এই সময় উইচ বা ডাইনিরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালায়। বিজ্ঞানের ছাত্র হয়ে চিরকাল সেই সব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে। হঠাৎ সৌরভ দেখে ফুলমতি সহ পাখিরা আকাশের দিকে হাত উপরে করে বাতাসে ভর করে লোকালয়ের দিকে উড়ে যাচ্ছে। এবং তারা তখন কেউ লোল চর্ম কুৎসিত নয়, তারা সকলে সুন্দরী যুবতী। আর পারে না সৌরভ, সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এভাবে কতক্ষণ পড়েছিল জানে না সৌরভ। যখন জ্ঞান হলো ভোর হয়ে গিয়েছে, চারপাশে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ধর্মর করে উঠে দেখল দূরে পোড়া কাঠ থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। ফুলমতির সহ পিশাচিনীর দল অদৃশ্য হয়ে গেছে। রাতের ঘটনা মনে পড়তে সব যেন কেমন অবিশ্বাস্য মনে হলো সৌরভের। সে কি স্বপ্ন দেখছিল? এসব কি ঘটা আদৌ সম্ভব? না,
হয়তো ফুলমতির কথা অনেক ভেবে ফেলেছিল, তাই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে সে। নিজেকে অনেক কষ্টে উঠিয়ে হেঁটে বাড়ি ফেরে সৌরভ। মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত সে। বাড়ি আগোছালো হয়ে পড়ে আছে। কোনো রকমে বিছানায় শুয়ে পড়ল সে। কতক্ষণ এভাবে কেটেছে কে জানে। হঠাৎ ডাকাডাকির আওয়াজ শুনে উঠে বসে সে। দরজা খুলে দেখে দারোগাবাবু আর হসপিটালের ইনচার্জ নিরুপমবাবু এসেছেন। নিরুপমবাবু বলেন, কি ব্যাপার সৌরভ, তুমি সেদিনের পর থেকে হাসপাতালে আসছো না, ফোনেও তোমায় পাচ্ছি না। তোমার মা বাবা উদ্বিগ্ন হয়ে আমায় ফোন করেছেন, আমি বাধ্য হয়ে এখানে এলাম। কিন্তু তোমার চোখের নিচে কালি, এ কি অবস্থা করেছো নিজের? কি হয়েছে তোমার? দারোগাবাবু বলেন, উনি এখানকার ঘটনায় কদিন খুব বিচলিত বোধ করছিলেন। ওনার কাজের মেয়েটির অন্তর্ধান রহস্য উনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সৌরভ চুপ করে রইল। সৌরভ বাবু, আপনাকে একটা কথা জানাবার ছিল। সেদিনের হত্যালীলার পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে এসেছে, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার, সে রিপোর্ট আমার কর্মজীবনে আমি কখনো দেখিনি বা শুনিনি। এরম ঘটনা হতে পারে সেই আন্দাজটুকু আমার ছিল না। নিরুপমবাবু জিজ্ঞাসা করেন, কি বলুন তো, মানে কি রিপোর্ট? খুনগুলি করা হয়েছে পরশু সন্ধ্যের দিকে এবং কোনো ধারালো জাতের অস্ত্র ব্যবহার করা হয়নি। কারোর ধারালো দাঁত বা নখের মাধ্যমে দেহগুলিকে ক্ষতবিক্ষত করে চিরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের শরীর থেকে যেন সমস্ত প্রাণ শক্তি শুষে নিংড়ে নেওয়া হয়েছে। তবে এই কাজ বলাই বাহুল্য কোনো পশুর কাজ নয়। আমাদের এই অঞ্চলে তেমন কোনো বড় হিংস্র পশু নেই। তাছাড়া পরীক্ষায় পশুর আক্রমণকে মান্যতাও দেওয়া হয়নি। তাই আমরা খুব কনফিউজড। পুরো ব্যাপারটা নিয়ে আমরা চরম ধোঁয়াশায় আছি। সৌরভ চমকে উঠল নখের মাধ্যমে খুন করা হয়েছে শুনে। তার চোখের সামনে কাল রাতের পিশাচিনীদের সেই জন্তুটিকে খুবলে খাওয়ার বিভৎস দৃশ্য মনে পড়ে গেল। তার মানে কাল রাতে যা ঘটেছে সব সত্যি, তার মনের ভুল নয়। সেই পিশাচিনীদের অবিশ্বাস্য রকমের বড় নখ যা টর্চের আলোয় ঝকমক করে উঠেছিল, তাদের সেই লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা ভাবতেই শিউরে উঠে দুহাতে চোখ বন্ধ করে আত্মনাদ করতে থাকে সৌরভ। দারোগাবাবু তাকে শান্ত করার চেষ্টা করে বিফল হন। নিরুপমবাবু বলেন, আপনি ওকে আমার বাড়িতে নিয়ে চলুন, ওর নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, ইমিডিয়েটলি ওকে একটা ঘুমের ওষুধ দিতে হবে। দুজনে ধরাধরি করে সৌরভকে নিরুপমবাবুর বাড়িতে নিয়ে এলো। ঘুমের ওষুধ খাইয়ে অনেক কষ্টে তাকে ঘুম পাড়ানো হলো। দেখুন, আগের দিনও ওনাকে আমার খুব বিচলিত বলে মনে হয়েছিল, কিন্তু আমি ওনাকে সাবধান করেছিলাম এসব অঞ্চলে এমন অনেক অপার্থিব ঘটনা ঘটে যার কোনো সদুত্তর পাওয়া যায় না। আপনি ডাক্তার মানুষ, এসবের মধ্যে দয়া করে নিজেকে জড়াবেন না। এখন আমরা ঠিক বুঝতে পারছি এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, এ কোনো মানুষের কাজ হতে পারে না। এর পিছনে নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা রয়েছে যা ঘটেছিল সেদিন। আমিও আমার ইনভেস্টিগেশন বন্ধ করে দেব। এরম ঘটনা আগেও ঘটেছে যার কুল কিরানা করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে, আর সব কেস তো থানা অবধি পৌঁছই না। আমরা জানতেই পারি না এখানকার আদিম উপজাতিরা ঠিক কি কি ধরনের প্র্যাকটিসেস বা রিচুয়াল ফলো করে থাকেন। কাল রাতে দুজন মারা যাবার পর আমরা খবর পেলাম কি যে অঘটন ঘটেছে সেটা আমাদের মতো সাধারণ শহুরে মানুষের পক্ষে জানা বা বোঝা অসম্ভব। নিরুপমবাবু বললেন, হ্যাঁ, মানে আমিও ওরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছি। প্রথমত ওরা এসব গোপন রাখে, জনসমক্ষে আসতে দেয় না। আমি প্রতিবাদ করে গেলেও তারা বাধা দেয়। সত্যি কথা বলতে তারা আমাদের নিজেদের ভাবতে অস্বীকার করে। যা বুঝছি এই অঞ্চল সুবিধের নয়। এত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কত ঘনীভূত রহস্য রয়েছে তা অনুমান করা আমাদের পক্ষে সম্ভব নয়। সৌরভের মতো একটা ব্রিলিয়ান্ট ছেলের কি হাল হলো
নিজের চোখেই তো দেখলেন। দারোগাবাবু বিদায় নিলেন। অনেকক্ষণ পর সৌরভের ঘুম ভাঙল। নিরুপম বাবু তাকে জোর করে খাওয়ালেন। নিরুপম বাবু বললেন, আমরা তোমাকে আগেই বারণ করেছিলাম এসব ব্যাপারে না জড়াতে। এখানে মাঝে মাঝে এমন অপঘাতে মৃত্যু ঘটে যার হদিশ পাওয়া যায় না। প্রশাসনও বিশেষ মাথা কামায় না। ও, তোমার একটা খারাপ খবর দেওয়ার আছে। কোনো একটা অজ্ঞাত কারণে তোমার ট্রান্সফার অর্ডার এসছে কলকাতা থেকে। তোমায় কলকাতায় পাঠানোর নির্দেশ এসছে। আমিও কাল এখান থেকে চলে যেতে চাই স্যার। আমি এখানে মানুষের সেবা করতে এসেছিলাম, কিন্তু তাতে আমি সম্পূর্ণ ব্যর্থ। একটা সামান্য নারীকে যেখানে বাঁচাতে অক্ষম, সেখানে আমি ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে রাজি আছি। এই ঘৃণ্য মনুষ্য সমাজ যেখানে একটি বিশেষ গুণসম্পন্ন নারীকে ডাইনি তকমা দেয়, সেখানে আমি আর থাকতে চাই না। কি বলছো সৌরভ? তুমি কি ফুলমতির কথা বলছো? সত্যিই খুব আনফর্চুনেট। হ্যাঁ স্যার, ওকে পিশাচিনী সন্দেহে আমাদের মনুষ্য সমাজ যে অকথ্য অত্যাচার করেছে, তাতে দোষীদের উচিত শাস্তি হয়েছে। হয়তো আইন ও ওদের এরকম শাস্তি দিতে পারত না। খারাপ লাগছে ফুলমতির কথা ভেবে। ওর জীবনটা অন্ধকারে ঢেকে গেল। ও আর ফিরবে না স্যার। ও এখন অন্ধকার জগতের বাসিন্দা, সেই অর্থে মায়াবিনী, পিশাচিনী। সেই জীবন সে নিজেই বেছে নিয়েছে। স্যার, আপনি আমার সব ফর্মালিটি কমপ্লিট করে দিন। আমি কালই বেরিয়ে যাব। আমি গেলাম সব গুছিয়ে নিতে। ঝড়ের বেগে বেরিয়ে গেল সে। সৌরভ সব গুছিয়ে নিল। গাড়ি বলা আছে, আপাতত সে বাড়ি ফিরবে বাবা মার কাছে। আমাদের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্প শুনে কেমন লাগলো জানাবেন অবশ্যই। যারা নতুন শ্রোতা তারা সাবস্ক্রাইব করুন চ্যানেল গল্প স্বল্প। সাথে সাথে প্রেস করুন বেল আইকনটি সবার আগে নোটিফিকেশন পেতে। আবার পরের শনিবার নিয়ে আসবো নতুন কোনো গল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। টাটা।